আমি কখনো এসব নিজেকে বলিনি। বলেছেন আপনি, আপনারা মিলে, তাও পাবলিক প্লেসে। আর কি বললেন? ভালোবাসেন? আরে, এক মুখে আর কত কথা বলবেন? আপনি তো গত সপ্তাহে এসে বলে গেলেন আমাকে ভালোবাসার চেয়ে পতিতাদের সাথে রাত কাটানো ভালো। তা আজ হঠাৎ কি হলো? আপনি আমাকে অবিশ্বাসই করেছেন, শুধু তাই করেই থামেননি। পদে পদে অপমান, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। ভালোবাসলে সম্মান দিতে হয়, বিশ্বাস করতে হয়। আরে আমি তো একটা মেয়ে, সেটার জন্য হলেও তো দয়া করে ভরা মজলিসে আমার সম্মান নিয়ে মজা নিতেন না। আমার ভুল হয়ে গেছে তুষি, আর এমনটা হবে না। তুই তো আমাকে ভালোবাসিস, পারবি আমাকে ছাড়া থাকতে? কথাটা শুনে তৌশিক কেঁপে উঠল। আমি আপনাকে কতটা ভালোবাসি দেখতে চান? ওয়েট। আলমারি থেকে অনেকগুলো নোংরা ছবি এডিট করা নিহানের বিভিন্ন মেয়েদের সাথে ছুঁড়ে মারল মুখের উপর। দেখুন, গত 2 বছর ধরে এই ছবিগুলো আমার কাছেও আছে, কিন্তু আজ পর্যন্ত আপনাকে বুঝতেও দেইনি। এতটা বিশ্বাস করি আমি আপনাকে। নিহানের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। অবাক হয়ে শুধু দেখছে ছবিগুলো তৌশিকে। কতটা ভালোবাসলে আর বিশ্বাস করলে এসব দেখেও কেউ ভালোবাসতে পারে। আমি জানি তোর ক্ষমা পাবার যোগ্য না আমি, তারপরও বলছি একবার ক্ষমা করবি আমায়। ভালোবাসলে তো ক্ষমা করতে হয়, তাই না? বল, ভালোবাসিস না আর আমাকে? তৌশিক গলা কেঁপে কেঁপে বলল, হ্যাঁ ভালোবাসি, আগেও ভালোবাসতাম, এখনো বাসি। হয়তো ভবিষ্যতেও ফ্যাকাশে হবে না এই ভালোবাসা, কারণ আমি সত্যিই ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউ। আই লাভ ইউ আ লট, দ্যাট আই ক্যান্ট এক্সপ্লেইন হাউ মাচ লাভ ফর ইউ ইন মাই হার্ট, which is broken by you again and again. Yes, Mr. Nihan Rahman, I love you more than me, but not more than my ego and self-respect. আর কি বললেন? ক্ষমা করার বিষয়টা? হ্যাঁ, আমিও জানি ভালোবাসলে ক্ষমা করতে হয়, বারবার সুযোগ দিতে হয়, কিন্তু আপনার বিশ্বাসহীন, সম্মানহীন ভালোবাসার জন্য আপনি তার যোগ্য নন। চলে যান এই কুৎসিত বস্তি আর পতিতাদের চেয়েও খারাপ মেয়েটা। আর কখনো আপনার সামনে ভালোবাসার দাবি নিয়ে আসবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। একটা সুযোগ দিবি না আমাকে? না, কারণ আপনি আমাকে ঘৃণা করেন। না হলে আজ এত কষ্ট করে বানানো কেকটা ফেলে দিতেন না। এখন এই মুহূর্তে আপনার তুষি মারা গেছে। আপনাদের জন্য যাদের আমি চোখের বালি, পরবর্তীতে যদি কখনো সামনে পড়ে যান, তাহলে তাকে খুঁজবেন না। আই নাও লিভ। তুষি ওয়াশরুমে চলে গেল। নিহান মাথা নিচু করে নিচে নেমে এলো, আর সামনে নাইলা রহমান দাঁড়ালো। কেন করেছো এসব তুমি ওর সাথে? জবাব দাও। শান্ত কণ্ঠে বলে উঠল, আম্মু, আমাকে দিয়া। কোনো লেম এক্সকিউজ দিবে না। ধিয়ার সাথে তোমার পরিচয় কত বছর? তৌশিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, সেখানো তোমার কাছে দিয়া বড় হয়ে গেল। এই চিনলে তুমি ওকে? এত বড় ঘরের মেয়ে হয়েও কোনো অহংকার নেই ওর মাঝে। তোমার সৌভাগ্য যে তৌসি তোমাকে ভালোবাসে নিহান। ওর মতো মেয়ে তুমি আর পাবে না। আমার নানু ভাইকে একদম বকবি না ওই মুখপুরির জন্য। অহংকার নেই মুখপুরিটা অতগুলো মানুষের সামনে কিভাবে আমার ছেলেটাকে অপমান করলো, বেয়াদব একটা। তোমার ছেলেকে উচিত জবাবটা দেওয়ার দরকার ছিল, কারণ সবার সামনে ওকে তোমরা বাজে কথা বলেছো। আর কোনো ভুল কথা তো বলেনি তৌসি। ও চাইলে এখনই তোমাদের বের করে দিতে পারে বাড়ি থেকে। ওর টাকায় জীবন যাপন করছো তোমরা, আর বললে না তৌসি বেয়াদব? তৌসি একদম নিহানের মতন, কারণ ওকে নিহান পেলেছে। আর আমার খুশি লাগছে যে তৌসি বেয়াদব হয়েছে, না হলে তোমাদের ছায়াতলে থাকলে অমানুষ হয়ে যেত। নিহান চলো, তোমাকে এখানে শাসন করা যাবে না। নিহানের হাত ধরে নিয়ে গেল গাড়িতে। তুমি বসো নিহান, তৌসির সাথে দেখা করে আসছি আমি। নাইলা রহমান তৌসির রুমে ঢুকে দেখে বিছানায় হাঁটু ভাঁজ করে বসে আছে। তিনি তৌসির মাথায় হাত রাখতেই তৌসি বলে উঠল, আমি ঠিক আছি ফুপুমণি, আমার সান্ত্বনার দরকার নেই। আমি তোকে সান্ত্বনা দিতে আসিনি, জিজ্ঞেস করতে এসেছি। এতদিন আমাকে এসব বলিসনি কেন? আসলে ফুপি, আমি ভাবতাম ভাইয়া কোনো কারণে আমাকে যে ভালোবাসে সেটা বলছে না। আর ভাইয়া আমাকে দিয়ে ওয়াদা করিয়েছিল আমি তাকে ভালোবাসি, আর বাকি সব কাউকে না বলতে। আমি আর এই অমানুষদের বাড়ি আসবো না। তোর যখন আমার কথা মনে পড়বে বাসায় চলে আসবি, কেউ তোকে বিরক্ত করবে না। আমি আগামীকাল থেকে অফিস জয়েন করব। এখন থেকে যে যার যোগ্য তাকে সেভাবেই ট্রিট করব। অনেক কেঁদেছি, আর না, ইটস হাই টাইম।
আমি সবসময় তোর পাশে আছি, ফুপি হিসেবে নয়, তোর মা হিসেবে। তৌসির নাইলা রহমানকে জড়িয়ে ধরে বলল, সবকিছু যখন ভাবতাম তখন মনে হতো মরে যাই, কিন্তু পরক্ষণেই তোমার চেহারাটা ভেসে উঠত। তখন আবার ভাবতাম আমি যদি অভাগী হতাম তাহলে তোমার মতো মা পেতাম না। তুই তো আমার সোনা মা। আর শোন, যাই করিস আগে নিজের দিকে খেয়াল রাখবি, তারপর বাকি সব, কেমন? জি। নাইলা রহমান নিহানকে বাসায় নিয়ে খুব বকা দিলেন আর তৌসির থেকে দূরে থাকতে করা নির্দেশ দিয়েছেন। সরি আম্মু, আমি তৌসির থেকে দূরে থাকতে পারবো না। ভুলটা যেহেতু আবার হয়েছে, তবে এর সমাধানও আমিই করব। আমার ওকে চাই, অ্যাট এনি কস্ট। নিজের রুমে চলে গেল। নাইলা রহমানকে কিছু বলার সুযোগ দিল না। পরদিন সকালে ব্রেকফাস্ট করছে সবাই। কারিমা নিচে নেমে এলো, সাথে সাথে 8 জন বডিগার্ড চারপাশে ঘিরে দাঁড়ালো। কারিমা ওদের ইশারা করতেই সবাইকে টেবিল থেকে উঠিয়ে দিল। আগে ম্যাম খাবে, তারপর আপনারা। ম্যাম বের হয়ে গেলে আসবেন। কি এত বড় সাহস? গেট লস্ট ফ্রম হিয়ার উইথ অল শিট ফেস। ওরা সবাই চলে যায়। রাগে গজগজ করতে করতে তৌসি মুস্কি হাসলো। আজকে অনেকদিন পর ডাইনিং এ বসেছে। ওরা থাকলে বসা হতো না, তাই তাড়িয়ে দিল। আমাকে সহ্য না হলে আমার ত্রিসীমানায় থাকার সুযোগও দিব না। খাবার খেয়ে তৌসি বের হয়ে যায়। আজকে ভার্সিটিতে তৌসির দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। পারফেক্ট ডল, সামনে পেছনে 4 জন গার্ড, আরও মাঝে হাঁটছে। ব্ল্যাক জিন্স, হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক হাই শু, ন্যাচারাল মেকআপ, ক্লাসি লুক। এখান থেকে দুপুরে অফিসে যাবে, তাই এই গেট আপে এসেছে। ফ্যাশন সেন্স কাকে বলে, কত প্রকার কি কি হাড়ে হাড়ে দেখিয়ে দিব এক একটাকে। তৌসি ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ নজর গেল পাশে নিহান আমার দিকে অপলকে তাকিয়ে আছে, আর ওর পাশের ব্যক্তিটাকে দেখে মাথায় রক্ত চড়ে গেল। কারণ দিয়া ওর সাথে ন্যাকামি করে সরি বলছে, আর তৌসি ভাবছে ওকে পুলিশ ছাড়লো কেন। তৌসির রাগে শরীর জ্বলছে। কারিমা ভাবি দায়িত্ব নেওয়ার পরও কিভাবে ছাড়া পেল। নিহান তৌসিকে রেগে যেতে দেখে খুশি হলো, কারণ ও ভাবছে তৌসি জেলাস। কিন্তু ঝাঁঝি কি রানী তো অন্য কারণে ফুঁসছে। জিয়া, তুই এখান থেকে যাবি নাকি অপমানিত হতে যাচ্ছিস? আমি চাই না ভার্সিটিতে কোনো সিন ক্রিয়েট হোক। চলে যাচ্ছি। তৌসি কারিমাকে কল দিল। তুষি, আমি জানি কেন কল দিয়েছো। রাগ হবার আগে আমার কথাটা শোনো। তৌসি চোখের পাতা বন্ধ করে রাগটা কন্ট্রোল করলো। বলো। ওকে যেই কেসে ধরে আনা হয়েছে তার জন্য ওর শাস্তি হবার সম্ভাবনা 10%, কারণ ওর মামা পুলিশের এএসপি, আর এখন যে বাহিরে আছে সেটাও ওর মামার জন্যই। গতকাল থানা পর্যন্ত যেতে হয়নি। তাহলে কি শান্তি পাবে না ও ভাবি? অবশ্যই পাবে, কারণ এখন ওর উপর আমার নজর পড়েছে। ও নিশ্চয়ই পরবর্তীতে আবার ঝামেলা করবে। পরবর্তীতে আর থানা পর্যন্ত যেতে হবে না, এনকাউন্টার করে দিব, স্পট ডেথ। ইউ আর সুপার। নাও লিসেন টু মি কেয়ারফুলি। তোমার বডিগার্ডদের মধ্যে 2 জন আমার টিমের অফিসার আছে, অফিসার আদনান হোসেন, অফিসার রফিকুল ইসলাম। সিক্রেট রাখবে কথাটা, আর কোনো ঝামেলা হলে এনি টাইম ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ওকে? ওকে ভাবি। আর হ্যাঁ, আমাকে বেস্ট উইশ করবে না? আমি আজ আমার অফিস জয়েন করেছি এমডি হিসেবে। অল দ্য ভেরি বেস্ট ডিয়ার। কারিমা কলটা কাটতে জোহান পেছন থেকে জড়িয়ে ধরল। 4 মাস চলছে বলে এখন ওর লাফিয়ে বেড়াচ্ছ তুমি? আমার কাজিনের জন্যই তো গেলাম, আমি কি এখন আর সব কেসে যাই বলো? আর যেতে দিব না বাইরে। এখন এসো, তোমাকে অনেক সুন্দর একটা গল্পের বই পড়ে শোনাবো। জানো, এই সময় ভালো বই পড়া উচিত। আগে মশাই, আমি জানি আপনি অফিসে যাবেন না। আর হ্যাঁ, আজ তো আবার সার্জারিও আছে একটা তোমার। অফিস নেই আর সার্জারি বিকালে। এখন এসো তো, আমার কোলে মাথা রেখে শও, আমি পড়ি। কারিমা বাধ্য মেয়ের মতো তাই করলো, না হলে তুলকালাম বাঁধাবে। বাবুটা পেটে আসার পর থেকেই পুরোটা পরিবার পারে না আমাকে কলিজায় পুড়ে রাখে। তাদের এত ভালোবাসার কাছে বিগত কষ্টগুলো ফ্যাকাশে হতে শুরু করেছে। তৌসি বিলেনি হাসি দিয়ে চলে গেল ক্লাসে। নিহান ভুরুকুচকে তাকালো। চলছেটা কি ওর মনে, কি জানি। ক্লাসে নতুন টিচার এসেছে। এসেই তৌসির পিছু লাগলো তিনি। এই মেয়ে, দাঁড়াও। জি স্যার। ভার্সিটিতে এই গেটআপে কেন এসেছো?
কোথাকার বড় অফিসার তুমি? এত স্টাইল করতে চাও অথচ এটা বুঝো না এই ড্রেস আপ এ মানুষ অফিসে যায়, আবার তাও কোনো বড় অফিসার? তোমার যে যোগ্যতা বড় জোরে কোনো কর্মচারী হতে পারবে? ক্লাসের সবাই হো হো করে হেসে দিল। তৌসি শান্ত কণ্ঠে বলে উঠল, কারো ব্যাপারে না জেনে এত কথা বলে ফেললেন স্যার। আমি এই লুকে এসেছি কারণ এখান থেকে আমি সোজা অফিসে যাব। আর হ্যাঁ, আমি কোনো কর্মচারী নই, চৌধুরী গ্রুপের মালিক তৌসি চৌধুরী। আজ প্রথম যাব। তুমি চৌধুরী গ্রুপের মালিক? এতটুকু মেয়ে? জি বসো। স্যার পুরো ক্লাসটা শেষ করলেন মুখটা কালো করে, কারণ প্রথম ক্লাসেই নিজের সম্মান খুইয়েছেন। তৌসি বের হতেই নিহান সামনে এসে দাঁড়ায়। তুষি, তুই এই গেট আপে কোথায় যাচ্ছিস? এসব ড্রেস কেন পরেছিস তুই? আপনাকে বলতে বাধ্য নই নিহার রহমান, নিজের চরকায় তেল দিন। তোকে এসব পোশাক পরতে বারণ করেছিলাম তো? তৌসি গম্ভীর কণ্ঠে বলে উঠল, যখন আপনি আমার কাছে ইম্পর্টেন্ট না, সেখানে আপনার কথা লো। তৌসি খুব সুন্দর করে হেঁটে চলে গেল, আর নিহান তাকিয়ে রইল, কারণ এছাড়া উপায় নেই। 6 প্যাক বডি এর বডিগার্ড 4টা, 4জন মিলে 4টা হাঁচার দিলেই নিহান ফুস। ইন অফিস ডিরেক্ট মিটিং রুমে ঢুকল। অফিসের ম্যানেজার নিউ ক্লায়েন্টদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল মিট আওয়ার। এমডি অফ চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি মিস তৌসি চৌধুরী। তাজিম চৌধুরী আর শিশির চৌধুরী খুব রেগে তাকালো তৌসির দিকে। ম্যাম আপনি? কিন্তু তাজিম স্যার এতদিন এমডি আর শিশির স্যার সিইও ছিল, এখন থেকে এরা শুধুই কর্মচারী। তাই মিটিং রুম থেকে বের করুন এদের। আমি সবকিছু হ্যান্ডেল করব এখন থেকে। আপাতত এতটুকু থাক, মিটিং শেষ হলে বাকি কথা বলবো। তাজিম চৌধুরী আর শিশির চৌধুরীকে বের করে দেওয়া হলো। স্টাফদের সাথে কাজ করতে বলা হয়েছে ওদের। ওরা রাগ করে চলে গেল বাসায়। তৌসি ম্যানেজার থেকে সব বুঝে নিয়ে মিটিংটা সামলে নিল। ক্লায়েন্ট ডিল সাইন করে চলে গেল। ম্যাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আঙ্কেল কখন থেকে ম্যাম বলছেন কেন? আমি তো আপনার মেয়ের বয়সী, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে শুনুন, এখন থেকে আমি রেগুলার অফিস করব। নতুন সিইও এর সার্কুলার দিন, আর তারা দুজন যদি কাজ করতে চায় অফিসে, তাহলে আমি সেটা ডিসাইড করব। আমাকে জানাবেন। ওকে মামুনি। আজ তো কোনো কাজ নেই, আর তাহলে আমি যাচ্ছি। আমার পিএ কে আগামীকালের শিডিউল দিয়ে দিন, কাল সকালে আসবো। ওকে। তৌসি বাসায় ঢুকতেই বাসার সবাই গর্জে উঠল। গলার আওয়াজ নিচে করে কথা বলুন। ভদ্রলোক বেশি অসভ্য মানুষ আপনারা, সেটা আমি জানি, তারপরেও ছোট লোকের মতো চিল্লাবে না। তৌসি সোফায় পায়ের উপর পা তুলে বসলো। বলুন কার কি সমস্যা, এক এক করে বলুন। ফাজলামো করা হচ্ছে? আজ সকাল থেকে কি শুরু করেছিস তুই? নিজের জায়গাটা বুঝে নিয়েছি, এত রেসপেক্ট করার কি হলো? মানে? উফ, এত অবুঝের মতো করছেন কেন? চৌধুরী এর সব সম্পত্তির মালিক আমি। এতদিন আমার বাড়িতে আপনারা রয়েছেন, খেয়েছেন এবং আমার অফিসে কাজ করে আমার সাথে খারাপ আচরণ করেছেন, কিন্তু আপনাদের ব্যবহার দেখে মনে হতো যে আমি আপনাদের আশ্রিতা। এতদিন আপনারা যার যোগ্য না তা দিয়ে এসেছি, কিন্তু আর নয়। বিপদে যাদের পাশে পাবো না তাদের প্রয়োজনও নেই আমার। কাল থেকে তামজিৎ চৌধুরী আর শিশির চৌধুরী অফিসে একজন পিয়ন আর একজন লিফটের সিকিউরিটি হিসেবে কাজ করবেন। কে কোনটা করবেন ভেবে নিন। আমার বাড়িতে আমি ফ্রি থাকতে আর খেতে দিব না। আর হ্যাঁ, আমার সো কল্ড মা দাদি আরাম করে আর থাকা চলবে না। নিচের চাকরদের রুমে থাকবেন আপনারা। কত বড় সাহস! মুখ পুরি হতচ্ছাড়ি আমাকে বলে চাকরদের ঘরে থাকতে। মুখ পুরি হতচ্ছাড়ি আমি না, তুমি শয়তান বুড়ি। তুমি এতটাই অলক্ষী যে আমার দুলা ভাইকে খেয়েছো অকালে। দাদি চুপ মেরে গেল। এখন কথা নেই, আরামে শুয়ে বসে থেকে গায়ে চর্বি জমে গেছে, তাই না? বাগানের মালি আগামী 7 দিন ছুটিতে থাকবে। বাগানের দায়িত্ব তোমার, শয়তান বুড়ি। একটা পাতাও যদি নষ্ট হয় তাহলে বাড়ির কাজের বুয়া বানিয়ে দিব। শান্তা চৌধুরী কাল থেকে সকল রান্না আপনি করবেন। আপাতত এ পর্যন্তই থাক, বাকিটা ভেবে বলবো পরে। আরো এখন তো শুধু শুরু, সামনে দেখুন আর কি কি হয়। বিকাল 5:30। প্রচুর বৃষ্টি হচ্ছে। কফি নিয়ে বেলকনিতে দোলনায় বসে দুলছে আর বৃষ্টি বিলাস করছে এক মানুষরূপী নিঃসঙ্গ পানকৌড়িটি। একা একা বৃষ্টি দেখতে দেখতে বলে উঠল, অসময়ে বৃষ্টি, টেবিলের পাশে খোলা জানালা,
ভিজে যাচ্ছে আমার খোলা ডায়েরিটা। আমার এটুকুই প্রার্থনা, না ভিজুক শুধু ওই পাতাটা যেখানে তোমার আমার মিথ্যে গল্প লেখা। দীর্ঘশ্বাস ছেড়ে কফির মগের শেষ চুমুকটি দিয়ে উঠে দাঁড়ালো ঘরে যাবার উদ্দেশ্যে, তবে যাওয়া হলো না। হঠাৎ মাথা ঘুরে উঠল, কাশি হচ্ছে, একসময় রক্ত বের হলো হালকা। ব্যাপারটাকে গুরুত্ব দিল না তেমন, ঘরে ফিরে গেল। এখন ঘুমের প্রয়োজন, আজ রাতে আর খেতে মন যাচ্ছে না। দরজা লক করে ঘুমিয়ে গেল। ক্যাম্পাস ছুটি আজ, তাই সকালে বের হয়ে পড়ল। ঘরের মানুষরা নিজেদের কাজে লেগে পড়েছে, সহজে মানেনি, তাই তৌসি নিজে দাদিকে বাগানে পাঠিয়েছে, তার মাকে রান্নাঘরে। না হলে আজ খাওয়া বন্ধ। ইন অফিস। তাজিমা শিশির চৌধুরী আগের মতোই অফিসে এসেছে। ওদের ধারণাও নেই আজ ওদের সম্মান নিয়ে কি হবে। তৌসি নেভি ব্লু ব্লেজার, হোয়াইট টি শার্ট, ম্যাচিং পাম্প শু আর তার সবসময় ন্যাচারাল সাজ দিয়ে হাজির হলো অফিসে। লিফটে ওদের কাউকে দেখলো না। আবার পিয়নও আগেরটা। তৌসির মেজাজ বিগড়ে গেল। ম্যানেজার, এসব কি? এরা দুটো কেবিনে কি করছে? ম্যাম আমি বলেছিলাম কিন্তু শোনেনি তাই তো? কাম অন, এরা সোজা কাজের লোক নাকি? কাম উইথ মি। হে ইউ বোথ গেট আপ। তোর সাহস কিন্তু বেড়েই যাচ্ছে। তোর কোনো ধারণা নেই আমরা কি করতে পারি। পারো তো ঘোড়ার ডিমটা করতে। এখন দুজন কাজে লেগে পড়ুন, একটা সলিউশন দেই আমি। তাজিম চৌধুরী, আপনি তো বুড়ো মানুষ, তাই লিফটে কাজ করুন। আর শিশির চৌধুরী, আপনার শরীরে অনেক চর্বি, তাই আপনি পিয়ন এবং ঝাড়ুদারের কাজ করবেন। না হলে বের হয়ে যান, আমার বাড়িতেও জায়গা হবে না আপনাদের। ওরা দুজন আজও বাসায় ফিরে গেল। স্টাফদের সামনে অপমানিত হয়েছে আজ। ম্যানেজার মুস্কি হেসে সম্মতি দিল। ওরা সুবিধার লোক নয়, তাই কেউ পছন্দ করে না। সবসময় বকাঝকা করে স্টাফদের। শামীমকে আমার কেবিনে পাঠিয়ে দিন। আসতে পারি? আসো। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। তুমি এখন কোথায় থাকো? মিরপুর 13। ওখান থেকে এখানে আসা তো অনেক ঝামেলা। ভাড়া বাড়িতে থাকছো তাই না? হ্যাঁ। শাহবাগে কোম্পানি থেকে একটা ফ্ল্যাট দিচ্ছি, ফ্যামিলি নিয়ে ওখানে চলে এসো, ম্যানেজার সব বুঝিয়ে দেবে। থাক না ম্যাম। চুপ থাকো তো, এখন গিয়ে কাজ করো। ওকে ম্যাম, থ্যাঙ্ক দিব না, মন থেকে দোয়া করি আপনি অনেক সুখী হবেন। তৌসি বিনিময়ে ছোট্ট করে হাসি দিল, মনে মনে বলল, আমার কপালে সুখ সে তো সোনার হরিণ। নিহান কল দিচ্ছে বারবার, ধরতে মন চাচ্ছে না, কিন্তু এতবার কখনো কল দেয় না ভাইয়া, তাই রিসিভ করলাম। তুষি, তুই কোথায়? আম্মু হসপিটালে, প্লিজ তাড়াতাড়ি আয়, আমার ভয় করছে খুব। তৌসি কোনো কথা বলল না, কোনো রকম বের হয়ে গেল। এলোমেলো পায়ে নিহান তৌসিকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। তুষি, আম্মু। কিছু হবে না, তুমি কেঁদো না ভাইয়া, কি হয়েছে আমাকে বলো। জানি না, আম্মু কি চেনেছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসছিল, তাই নিয়ে এসেছি। মনিকে এই গরমে কিচেনে কেন যেতে দিয়েছিস? জানিস না ওনার হিট অ্যাটাক হয়? বস এখানে, দেখ ডক্টর এসেছে। ডক্টর, কি হয়েছে ফুপির? হিট অ্যাটাক? চিন্তার কারণ নেই, ওনাকে বাসায় নিয়ে যান। জি ডক্টর। নাইলা রহমানকে বাসায় নিয়ে আসলো। বাসায় ঢুকে মেজাজ গরম হয়ে গেল সবারই, কারণ দিয়া নিহানের বাসায় বসে আছে। নাইলা রহমান ভুরু কুচকে তাকালো। মনি, তুমি রুমে চলো, এখানে থাকতে হবে না। নাইলা রহমান নিহানের দিকে রাগে চোখে একবার তাকিয়ে চলে গেল রুমে। নাইলা রহমান যেতেই দিয়া নিহানের কাছে এসে ন্যাকামি শুরু করলো। ফোন তো হচ্ছিলি না কেন তুই? কত চিন্তা হচ্ছিল আমার জানিস? কতগুলো কল দিছি দেখ তো। নিহান পরপর দুইটা চড় মারলো। ভার্সিটিতে ঝামেলা করতে চাইনি, তুই বাসায় কোন সাহসে এসেছিস? তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, আর কখনো আসবি না আমার সামনে, বের হয়ে যা বাড়ি থেকে। আমি যা করেছি তোর জন্য, তোকে পাবার জন্য করেছি, প্লিজ এইভাবে দাঁড়িয়ে দিস না। নিহান দিয়াকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আর কখনো আসবি না আমার ত্রিসীমানায়, যদি বেঁচে থাকতে চাস। আমি শুধুই আমার তুষিকে ভালোবাসি। দিয়া চলে গেল কাঁদতে কাঁদতে। তৌসি সবটাই দেখলো, খুশি হবার কথা, কিন্তু কোনো অনুভূতি কাজ করছে না, তাই ফুফির কাছে গেল। আয় মা, বস কাছে। তুমি এত কেয়ারলেস কিভাবে হলে ফুপি? জানো সবার জান যাচ্ছিল, আমার নিহু তো কেঁদেই দিয়েছে। লাস্ট লাইনটা বলে চুপ হয়ে গেল। নাইলা রহমান মিটি মিটি হাসছে। নিহান দরজায় দাঁড়িয়ে শুনে ফেলেছে।
পরিস্থিতি সামলাতে তৌসি আবার নিহানকে ঝাড়া শুরু করলো। ওর দোষ নেই মা, কিচেনের এসি নষ্ট হয়ে গিয়েছে, কাজের বুয়াটা আসেনি আজ তাই। তৌসি পিয়াকে কল করে এসির সমস্যার সমাধান করতে বলল। আচ্ছা ফুপি, তুমি রেস্ট করো, আজকে আমি তোমাকে রেঁধে খাওয়াবো। বলো কি খাবে? না না, একদম দরকার নেই, আজকে বাইরে থেকে খাবার আনিয়ে খেয়ে নিব। যা তো নিহান, খাবার অর্ডার দে। আচ্ছা। একদম না, বাইরের খাবার হেলদি না। আমি তোমার জন্য রাঁধছি, ফুপি অন্য কেউ বাইরেরটা খেলে খাক। তৌসি উঠে এলো, কিচেনে বোয়া কাজ করছিল। আরে আপা মনে, আপনি এলেন কেন? কি লাগবে বলুন। রান্না করব আমি, তুমি সবকিছু কেটে দাও, আমি চেঞ্জ করে আসছি। তৌসি এখানে সবসময় যাওয়া আসা করে, তাই ওর আলাদা রুমের প্রয়োজনীয় সব রয়েছে। তৌসি ওখান থেকে আকাশি নীল রঙের একটা সালোয়ার স্যুট পরল, তারপর ওড়না কোমরে বাঁধা প্যাচ দিল, চুলগুলো হাত খোপা করে কাঠে দিয়ে আটকে নিল। তৌসি নিচে নামছে আর নিহান নিচ থেকে হা করে তাকিয়ে আছে। তৌসি নিহানকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। তোমাকে এসব কাপড়ই বেশি সুন্দর লাগে তুষি। None of your business. Don't call me Tushi. I hate that name. কিচেনে যাওয়ার জন্য পা বাড়ালো। ক্ষমা কি তবে আর পাবো না? আপনাকে ক্ষমা করার আমি কে নিহার রহমান? আপনি কোথায় আর আমি কোথায়? তৌসি চলে গেল কিচেনে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি ছোট্ট জানটাকে, একটা বার সুযোগ পাই আর কষ্ট দিব না। চোখ মুছে রুমে চলে গেল। আপামনি সবকিছু কাটা হয়ে গেছে, এখন নিহান ভাইজান এর জন্য কি রাঁধবেন বলেন, কেটে দিচ্ছি। শুধু ফুপি মনির জন্য রাঁধবো। ইহান কি খাবে সেটা তুমি রেঁধে দাও। বুয়া তো কিছু জানে না, তাই অনেক অবাক হলো, কারণ তৌসি সবসময় কিচেনে আসে নিহানের জন্যই রান্না করতে, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস হলো না, হয়তো অনেক বড় কিছু হয়েছে। ডাইনিং টেবিলে খুশি মনে এসে বসলো নিহান। তৌসির হাতের রান্না অনেক পছন্দ, তবে কখনো বলেনি, কিন্তু খাবার দেখে মুখটা বাংলার পাঁচ করে ফেললো, কারণ তৌসি তার জন্য রাঁধেনি। রাগ করে উঠে যেতে চাইলো, কিন্তু নাইলা রহমান সামনে আছে বলে উঠল না, চুপচাপ খেতে লাগলো। সব তোমার পছন্দের রান্না করেছি ফুপি, নাও শুরু করো। নিহান অভিমানের চোখে তাকিয়ে রইল। তৌসি নিজের মতো করে খেয়ে যাচ্ছে। অফিস তো জয়েন করে বসলি, তোর পড়ালেখার কি হবে? ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছিস তুই কিছু? ফার্স্ট সেমিস্টারের এক্সাম তেমন ভালো হয়নি, রেজাল্ট দেবে আগামী সপ্তাহে, দেখি কি অবস্থা। তারপর? রেজাল্ট ভালো হবে না তেমন, তাছাড়া এখানে থাকার ইচ্ছা নেই আর। 1 মাসের মধ্যে সব ঠিকঠাক করে ইংল্যান্ড চলে যাব। কথাটা শুনে নিহানের হাত থেকে চামচ পড়ে গেল ফ্লোরে। কি রে? সরি আম্মু। ওখানে কোথায় থাকবি মা? ওখানে তো আমার অফিস আছে, সেটা আমাদের ম্যানেজারের ছেলে দেখে, আর ওখানেই পড়ে তিনি। নিহানের গলা দিয়ে খাবার নামছে না, তাই খাওয়া হয়ে গেছে বলে উঠে গেল। আমি জানি নিহু, তোমার খাওয়া হয়নি, কিন্তু আমার কিছু করার নেই। এতটাই আঘাত দিয়েছো যে এখন তোমার সাথে থাকার ইচ্ছেটা মরে গেছে, তবে ভালোবাসা এক বিন্দুও কমেনি। তৌসি মনে মনে বলল। খাচ্ছিস না কেন? খাচ্ছি। ফুপা কবে আসবে? জানি না, বাদ দে তো বদলোকটার কথা। 1 মাস হতে চললো, খবর নেই। এই তো এসে পড়েছি, এখন মন ভরে খাবার নাও। ফুপা? তৌসি উঠে এসে হাঁক করলো। আরে আমার সোনা মাটা দেখি এখানে। এই নাও তোমার লাগেজ, সব চকলেট দিয়ে ভর্তি। লাভ ইউ ফুপা, ইউ আর দি বেস্ট। বেস্ট না ছাই, এই বুড়ুর দিকে আসো আগে, তোমার খবর করি তারপর দেখছি। ফুপি, নট ফেয়ার। কোন অ্যাঙ্গেলে আমার এত স্মার্ট ড্যাশিং ফুপ্পাকে তোমার বুড়ো লাগে? শুধু শুধু কি দেশের বাইরে ঘুরি বলো? আমাকে তো তোর ফুপির চোখেই পড়ে না। তবে রে। সবাই মিলে হো করে হেসে উঠল। হাসি শব্দে নিহান রুম থেকে বের হলো। বাবাই। এই তো আমার রাজপুত্র এসে পড়েছে। নিহান দ্রুত পায়ে এগিয়ে এসে বাবার বুকে আশ্রয় পড়ল। প্রায় 5 মিনিট জড়িয়েছিল। নিহানের ও বিশেষ জায়গায় এই বুকটা। সবকিছু এখানে আসলে উগলে পড়ে। সব ছেলেদের সাধারণত তার মায়ের সাথে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু নিহানের সাথে তার উল্টোটা। আশরাফ রহমান নাইলা রহমানের দিকে ভুরু উঁচিয়ে ইশারা করলেন। কি হয়েছে? নাইলা রহমান মাথা নিচু করে নিলেন। আশরাফ রহমান বিচলিত হয়ে পড়ল, কারণ নিহানের তীব্র মন খারাপটা একদম ঠেলে দিয়েছে বাবার ছায়াতলে। বাবুনি, আর ইউ অলরাইট? ইয়া বাবাই, আই মিসড ইউ। আশরাফ রহমান কিছু বলবে তার আগে নিহান রুমে চলে যায়। ফুপি,
আমি বাসায় যাই, ওদের ব্যবস্থাটা করি যে। ভিলেনি হাসি দিয়ে চলে গেল। কি হচ্ছে বলবে আমাকে? অসভ্য বুড়ো, তুই বিদেশেই ঘুরে বেড়া, এখানে তোর সংসার বেচতে যাচ্ছে। বলো না কি হয়েছে, আমার অনেক চিন্তা হচ্ছে। বলবো সব, আগে ফ্রেশ হয়ে আসুন আপনি, খাওয়া দাওয়া করুন, তারপর সব বলছি। আচ্ছা। তুলসী বাসায় যেয়ে দেখে দাদি সোফায় শুয়ে ঘুমাচ্ছে। তার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে বলে উঠল, শয়তান বুড়ি। দাদি ধরফড়িয়ে উঠে বসলো। বলো যা, মুখ পুরি মরতে পারিস না। কথাটা বলে তৌসির দিকে তাকাতেই আঁতকে উঠল, কারণ চোখ লাল করে তাকিয়েছে। বুড়ি আমতা আমতা করে বলল, না মানে এভাবে কেউ ডাকে ঘুমের মানুষকে? আমি ডাকি, এখন 4টা বাজে। 4টায় বাগানে চলে যাবে, পানি দেবে আর পাতা ঝাড়ু দিবে। চেঁচিয়ে ডাকা শুরু করলো আজিম চৌধুরী আর শিশির চৌধুরীকে। এমন অভদ্রের মতো চিল্লাচ্ছ কেন? অভদ্র আমি নাকি আপনারা? মালিকের কথা শোনেন না? এখন চুপচাপ বাসা থেকে বের হয়ে যান। কি বলছিস এসব? আমরা কোথায় উঠবো? সেটা আমি কি জানি? অফিসে তো বলেছিলাম না, কথা না শোনার পরিণতি কেমন হবে। বললেই হলো বের হয়ে যাব। আমার 25% ভাগ আছে সম্পত্তির। নো, ইউ আর রং মিস্টার শিশির চৌধুরী। মানে? ও নো, আপনাদের স্মৃতিশক্তি এত খারাপ কেন? দাদু বলেছিল 25% পাবেন যদি আমি দেই তাহলে, কিন্তু আপনারা যা ব্যবহার করেছেন তাই এক কানা করিও দিব না। বের হয়ে যান এক্ষুনি। এমন করিস না, দেখ আমরা কোথায় উঠবো। আচ্ছা, একটা সুযোগ দিচ্ছি, কাল থেকে অফিস জয়েন করবেন, যেমনটা আমি বলেছি সেভাবেই। রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। ওকে, আজ যেহেতু কাজ করেননি আপনারা, সেহেতু রাতের খাবার বন্ধ। কাল সারা সকাল কাজ করে দুপুরের খাবার পাবেন। তৌসি শান্তা চৌধুরী। হ্যাঁ বলো। আপনাকে ভদ্রতা শেখানো হয়নি নাকি? চাকর হয়ে বাড়ির মালিককে তুমি করে বলছেন? ম্যাম বলবেন এখন থেকে। তৌসি, ভুলে যাচ্ছিস আমি তোর কিছু হন না, আমার সব মনে আছে। বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা লেগে আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়নি। আপনাদের করা এত সুন্দর আচরণ কি করে ভুলি বলুন তো? এনিওয়ে, আমার রুমে কফি করে পাঠান। অ্যান্ড ইয়েস, কফি পাউডার কম দেবেন, কারণ আপনার বাপের টাকায় এসব কেনা নয়। ওরা কেউ কিছুই বলতে পারছে না, কারণ এখান থেকে বের হয়ে গেলে মাথা গোজার ঠাঁই হবে না কোথাও। তৌসি উপরে যাচ্ছিল, পেছন থেকে কুহু ডেকে উঠল তৌসি। চেহারা দেখেই বোঝা যাচ্ছে কুহু অনেক বড় শক খেয়েছে। তৌসি নিচে দৌড়ে এসে জড়িয়ে নিল কুহুকে। মিস ইউ সো মাচ, লেটস গো। ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কুহু এখনো ট্রমাতেই আছে, এত সময় সবটাই দেখেছে। 2টা হট কফি, চিজ পাস্তা আর চকলেট পেস্ট্রি পাঠান রুমে। শান্তা চৌধুরী আপনি নিজে সার্ভ করে আসবেন। 20 মিনিট হলো, এখনো কুহু এক গালে হাত দিয়ে তৌসিকে দেখে যাচ্ছে। এটা কে রে? তৌসি নাকি ঝাঁচি কি রানী? উফ কুহু, এবার কিন্তু আমি বিরক্ত হচ্ছি। কি দেখছিস বলতো? এই মেয়ে, কে তুই? বল, আমার নরম তুলতুলে নান্না মুন্না ছোট্ট পরি বাচ্চা তুষিমণি কোথায়? পাশে ফল কাটা ছুরি ছিল, ওটা উঠিয়ে কিছু বুঝে ওঠার আগে তৌসির গলাতে ধরে বলল, এই মেয়ে, তুই প্লাস্টিক সার্জারি করে তুষির জায়গা নিয়েছিস তাই না? জলদি বল আমার তুষি কোথায়, নইলে এই চাকু দিয়ে তোর মুখের চামড়া তুলে একদম আসল চেহারা বের করে দিতে পারি। কুহুর বাচ্চা, কাক তাড়াতাড়ি ছাড়, না হলে তোরে আমি পচা ডিমের শরবত খাওয়াবো। তা খেতেও রাজি আছি, আমার জান পাখি সখীরে এনে দে, তাও ও ছোট্ট একটা বাচ্চা। তৌসি কুহুকে সুরসুরি দিয়ে চাকু ফেলে দিল, তারপর জড়িয়ে ধরে বলল, আমি তোর জান তুষি? হতেই পারে না, নেইভার। ঢং বাদ দিবি, আমি কিন্তু তোরে পাস্তা দিব না। ও চোখ বড় বড় করে দেখছে, তারপর হেসে উঠল। ও মাই গড মেরে জান, হাউ ইজ দিস পসিবল? হাউ? টেল মি এভরিথিং, এভরি টাইনি থিংস। বলবো তো, তুই তো মেরেই দিচ্ছিলি আমাকে প্রায়। শান্তা চৌধুরী খাবার নিয়ে এসেছে, সার্ভ করছে আর কুহু ড্যাব ড্যাব করে দেখেই যাচ্ছে। তৌসি এক সিপ কফি নিয়ে মগটা ছুঁড়ে ফেলে দিল। এটা কি বানিয়েছেন? সামান্য কফি বানাতে পারেন না? কি দেখে যে বাড়ির বউ বানালো আপনাকে দাদুই ভালো জানে। মনে হয় দাদি পছন্দ করে এনেছে, কারণ শয়তান শয়তানকে ভালো করে চেনে। শান্তা চৌধুরীর চোখে পানি এসে গেছে, এতটা অপমান কখনো কেউ করেনি তাকে। 5 মিনিটের মধ্যে কফি চাই আমার। রুম পরিষ্কার করে বিদায়ী হন।
এই কুহু, এত অবাক হচ্ছিস কেন বলতো? তুই তো ছিলি ভাইয়ার পার্টিতে, তাহলে? কারণ আমি ভাবিনি তুই এরকম রূপটা এবার বজায় রাখবি। রাখতে হলো। দেওয়ালে পিঠ থেকে গেলে অন্ধ বুঝতে পারে পেছনে আর জায়গা নেই যাওয়ার। এতদিন এই অমানুষগুলোর ভালোবাসা পাবার আশায় আমি তাদের দেয়া শত কষ্ট সহ্য করেছি, কিন্তু আর না। সবকিছু বলল সেদিনের পর থেকে। ধুর, কেন যে পাপার সাথে ঘুরতে গেলাম, সব মিস করে গেছি। কিছুই মিস করিসনি, সামনে শুধু এনজয় করবি। কফি।